আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পেনাল কোডের সর্বশেষ ক্লাসে কতদূর পর্যন্ত পড়েছিলাম? 348 ধারা পর্যন্ত পড়েছিলাম, মনে আছে আপনাদের? সর্বশেষ ক্লাসে কত ধারা পর্যন্ত গিয়েছিলাম? 348। এরপরে থেকে আজকে আমাদের নতুন ক্লাসটা, মানে আজকের ক্লাসে 349 থেকে যত দূর যেতে পারি চেষ্টা করবো আর কি। তো বেশি দূর গেলে তো চাপ হবে। হ্যাঁ, 348 পর্যন্ত পড়ছি। তো আগে দেখি আমরা আগের পড়াগুলা, যেগুলো আগে আমরা পড়ে আসছি, সেই পড়াগুলো মনে আছে কিনা। শুধু ধারাগুলো একটু রিভিশন দেই। হ্যাঁ, আমি শুধু বলি, আপনারা আশরাফুল ভাইয়া, আপনি যে প্রশ্ন পাননি, মানুষ যখন গ্রুপে খাতা দেয় তখন আপনারা কেন এগুলো খেয়াল করেন না, যে তারা কি খাতা দিচ্ছে, কোথা থেকে খাতাটা দিল? এগুলো নিজেরটা নিজেকে একটু আদায় করে নিতে হবে না, বলেন? আমার কি সবার খেয়াল করার এইভাবে সময় হয়? আপনারটা আপনাকে আদায় করে নিতে হবে। তবে হ্যাঁ, কেউ সাহায্য চেয়ে পান নাই এরকম কিন্তু হয় নাই, যে স্যার একটা কথা বলছি আপনি আমার কথাটা শোনেন নাই। কিন্তু কি, আপনাকে এটা নিজেরটা নিজে আদায় করে নিতে হবে। আপনি আমাকে না পারেন জেসমিনকে ফোন দিতে পারতেন, যে আপু আমি তো পরীক্ষার প্রশ্ন পেলাম না, তাহলে আমি কিভাবে পরীক্ষা দেবো। অথবা মেসেজ খেয়াল করেননি। আপনারা রাইট টু রাইট গ্রুপে যে কেউ যে কোনো কিছু লিখতে পারবেন, শুধু লিখতে পারেন না পদোন্নতি গ্রুপটাতে। এটাতে সবগুলো ক্লাস যাতে ভালোভাবে সংরক্ষণ থাকে এই জন্য দেয়া, তাই না? আচ্ছা যাক, প্রশ্ন আবার দিয়ে দিব এখন, ঠিক আছে? ক্লাসের শেষে একটা মেসেজ দিয়ে রাখেন, ক্লাসের শেষে প্রশ্ন আবার পাঠিয়ে দিব। এই লিখিত পরীক্ষা 3টা সবাই অংশগ্রহণ করেন। আগের প্রশ্নগুলো দেখে আগের গুলো যদি আপনি কভার করতে পারেন, এগুলো এক্সট্রা, কিন্তু মূল পরীক্ষা হলো লিখিত পরীক্ষা 3, যেটা পেনাল কোডের প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর সবাই লিখে জমা দেন, ঠিক আছে? এখন একটু প্রশ্নের উত্তর দেন, দেখি ধারাগুলো আমাদের মনে আছে কিনা। সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া, কত ধারা? সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। আচ্ছা, শব্দ তো বাড়ানো আছে, তারপরও আপনাদের কথা আমি শুনতে পাই না কেন? সরকারি কর্মচারী, জেসমিন অলরেডি দিয়ে দিছে, দেখছেন? প্রশ্ন 3 দিয়ে দিছে আপনারা। এই পরীক্ষাটা 169। দিবেন, হ্যাঁ। কি কেউ কিছু বলেন? কিছু বুঝি না। 169 স্যার। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। 169। 50 জন। আচ্ছা, শুধু শুধু মাইক্রোফোন গুলো খুলে কথা বলিয়েন না আপনারা, যারা উত্তর দিবেন তারাই মাইক্রোফোন গুলা খুলবেন, ঠিক আছে? 168 প্রশ্ন কত ছিল? 168। সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া 168। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণের শাস্তি। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ 170। তাহলে ছদ্মবেশ ধারণ হচ্ছে 170। এটাই যদি সামরিক বাহিনী হতো, সামরিক বাহিনী 140। সদস্যদের 140। তাহলে বুঝতে পারছি, প্রশ্ন একই রকম প্রশ্ন, শুধু ভাষাগত পার্থক্য। যদি আসে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ, সেক্ষেত্রে হবে, কোথা থেকে উত্তর দিবেন, 170 ধারা। আর যদি আসে সামরিক বাহিনীর সদস্যদের পোশাক পরিধান, প্রতীক ধারণ বা ছদ্মবেশ ধারণ, তখন হবে 140। প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে? মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি কত ধারা? মিথ্যা সাক্ষ্য দান 191 আর শাস্তি 193। তাহলে মিথ্যা সাক্ষ্য দান 191, শাস্তি 193। যারা একটু রিভিশনে রাখছেন তাদের জন্য খুবই ভালো। মৌসুমী, তোমাকে ধন্যবাদ। নির্জন কারাবাস, সর্বোচ্চ কতদিন পর্যন্ত নির্জন কারাবাস দেয়া যায়? 3 মাস 193। 73। এই প্রশ্নটা এখনো কেন আপনাদের ভুল হয়? 14 দিন কি পড়াইছি আমি? বলছি একটানা 14 দিনের বেশি নির্জন 3 মাস কারাবাসে রাখা যাবে না, কিন্তু 3 মাস। সাইফুল স্যার, আপনাকে একটানা। ধন্যবাদ। তাহলে সর্বসাকুল্যে, মানে একটা লোককে আপনি সর্বসাকুল্যে 3 মাস পর্যন্ত নির্জন কারাবাস দিতে পারেন। কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে, কোন ধরনের দণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস দেয়া হয়? মনে নাই? সশ্রম নাকি বিনাশ্রম? কম। সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে নির্জন কারাবাস সশ্রম দেয়া কারাদণ্ড। হয়। হ্যাঁ, যখন সশ্রম কারাদণ্ড হবে তখন ওই ব্যক্তিকে আদালত চাইলে নির্জন কারাবাস দিতে পারেন। হলফ বা শপথ কত ধারায়? হলফ শপথ 51। 51 ধারা। আশ্রয় দান, আশ্রয় দান 52।
52 ক। বাকিরা কথা বলে না কেন? 52 ক, 52 নট 52, 52 আলাদা জিনিস, 52 ক আলাদা জিনিস। 52 ক। নীলুপা আপু 52-তে আছে সৎ বিশ্বাস, আপনারা 52 দ্বারা লিখতেছেন কেন? যে জায়গাটাতে গোলমাল হয় সেই জায়গাটা রেড মার্ক করে রাখবেন যে আমার এইখানে আসলে সমস্যা হয়। তাহলে পরের বার যখন আপনি রিভিশন দিবেন এই জায়গাটা আপনার মাথায় ভালোভাবে থাকবে যে তাহলে আমার এইখানে এই প্রবলেম হয়। অথবা ওইটা একটু অন্যভাবে মনে রাখার চেষ্টা করবেন। অপরাধের সহায়তা, সহায়তা 107। 107-এ অপরাধের সহায়তা। আর যদি দুষ্কর্মের সহায়তাকারী বলতাম, দুষ্কর্মের সহায়তাকারী 108। আচ্ছা, 108। সৈনিক নাবিক বৈমানিকদের পলায়নে সাহায্যকরণ, পলায়নে সাহায্য করলে দণ্ড মনে আছে নাকি? 135 পলায়নে সহায়তা 135, আর পলাতকদেরকে আশ্রয় দান করলে দণ্ড 136। রাজবন্দী যুদ্ধবন্দী সৈনিক নাবিককে পলায়নে সহায়তা কত? 135। আর এটাই মনে করেন রাজবন্দী যুদ্ধবন্দীকে পলায়নে সহায়তা করলেন, তখন দণ্ড কত ধারা? 128। 130। 28-এ আপনি অবহেলার দরুন, আর 29-এ হচ্ছে অবহেলার দরুন, 28-এ হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, তাই না? আর 30-এ হলো আপনি যদি সাহায্য করেন তাকে, বা তাকে আপনি উদ্ধার করলেন, আশ্রয় দিলেন, সবগুলো দণ্ড 30-এ। তাহলে 28, 29, 30 এই তিনটা ধারা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো ভুল করলে তো চলবে না। বেআইনি সমাবেশে সদস্য হওয়ার শাস্তি কত ধারা? 143। 42। 143 না, 42 142। তো সংজ্ঞা। সদস্য 142-এর হওয়া। সংজ্ঞা সদস্য হওয়া কাকে বলে, বা বেআইনি সমাবেশের সদস্য হলে তারপরে অপরাধ হবে, এটা হলো 42। 43-এই কিন্তু দণ্ড, বুঝতে পারছেন? উৎকোচ কাকে বলে, কত ধারা? 171। 161। 161, 161, 171 না, 161। আচ্ছা, সরকারি কর্মচারীর উপরে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ঘুষ গ্রহণ, সরকারি কর্মচারীর ঘুষ 165। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে। 165 হলো অন্য কোনো মূল্যবান বস্তু 63। গ্রহণ। 163। 163। 165। রোজিনা আপু আপনাকে ধন্যবাদ, মৌসুমী তোমাকেও ধন্যবাদ। সবাই উত্তর দিতে পারছেন না কেন? পড়া ভালো হয় নাই। সাক্ষ্য হিসেবে পেশ করার ব্যাপারে দলিল যাতে উপস্থাপন করা না হয় এই জন্য আপনি দলিল নষ্ট করে দিলেন, কত ধারা? 4। 204। আমরা পড়ি না, এজাহার ছিঁড়ে ফেললে বা এজাহার নষ্ট করে ফেললে দণ্ড 204। তাহলে দলিল সাক্ষ্য হিসেবে পেশ যাতে হতে না পারে এই জন্য দলিল নষ্ট করা 204। আচ্ছা, অপরাধীর সাক্ষ্য প্রমাণ, অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করে দেয়া 5। 201। 201 সাক্ষ্য প্রমাণ অজ্ঞাপন করা 201 না? 201। নিজের গ্রেপ্তারে বাধা, আপনাকে গ্রেপ্তার করতে গেলাম, আপনি আপনার গ্রেপ্তারে বাধা দিলেন, নাই মনে নাই? নিজের গ্রেপ্তারে বাধা, অপরের গ্রেপ্তারে বাধা 224-25। কেন এগুলো মনে নাই কেন? এগুলো এমসিকিউ আসবে। জনৈক মুক্তা নামক ব্যক্তিকে মৌসুমী নামক পুলিশ অফিসার গ্রেপ্তার করতে গেলে তিনি নিজে বাধা দিলেন, তার গ্রেপ্তার যাতে না হয় এই জন্য তিনি বাধা দিলেন। মুক্ত কত গ্রেপ্তারে বাধা? 224। অপরের গ্রেপ্তারে বাধা কত? 225। আর অন্য কোনো ব্যক্তি যদি অন্য কোনো ভাবে, যেগুলো এই দুই ধারার মধ্যে পড়বে না, সেইভাবে যদি গ্রেপ্তারে বাধা প্রদান করে তখন দণ্ড হবে 225-এর খ। ক কিন্তু না, 225-এর খ। রেকর্ডিং বন্ধ হয়ে গেছে মনে হয়। কিছু বুঝতে পারি নাই। রেকর্ডিং বন্ধ হয়ে গেছে নাকি? না না, রেকর্ডিং চলছে তো। কোনো কথা আসতেছে না তো। আচ্ছা, কেউই শুনতে পাচ্ছেন না, না শুধু রাবেয়া আপু শুনতে পাচ্ছে না? শুধু ঠিক আছে? বললাম। এখন ঠিক আছে। আচ্ছা, নেটটা একটু চলে গেছিল এই জন্য মনে হয় প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি দুঃখিত। বলছি, যদি এই ধারার মধ্যে না পড়ে অপরাধ, এমন ভাবে বাধা দিলেন, এমন ভাবে গ্রেপ্তারে বাধা দিলেন, মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন না, এইভাবে তো চিৎকার চেঁচামেচি করলে তো পড়াশোনাই যাবে না। মনে করেন গ্রেপ্তারে এমন ভাবে বাধা দিলেন যেটা 224-25-এর মধ্যে পড়ে না, তখন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড কত ধারা হবে? 225-এর খ। এইটা ছিল আমার অন্য কথা। অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। আচ্ছা,
গণউপদ্রব কত ধারা? গণউপদ্রব 268, শাস্তি 290। 268, শাস্তি 290ও দিতে পারেন, অন্যান্য ধারাগুলোও কিন্তু সব গণউপদ্রবের শাস্তি, কিন্তু নর্মালি আমরা 290 ধারা ব্যবহার করে থাকি। ধন্যবাদ সাইফুল স্যার আপনাকে। আচ্ছা, আপনি ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করে নৌকা চালানোর দণ্ড। 282। ভাড়ার জন্য অতিরিক্ত বোঝাই করে নৌকা চালানোর দণ্ড 282। মুক্তা, তোমাকে ধন্যবাদ। গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ, বলেন গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ। 97। 297। আপাতত এই লিঙ্কটাতে ঢুকে আপনি ক্লাসে জয়েন করেন, পরে আপনার সঙ্গে কথা হচ্ছে। 297, গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ, অপরাধজনক নরহত্যার দণ্ড কয়টি ধারায়, কি কি? অপরাধজনক নরহত্যার দণ্ড। মুক্তা, তোমাকে ধন্যবাদ। অপরাধজনক নরহত্যার দণ্ড 360। আচ্ছা, 304। আর নাই, আর কোনো দণ্ড নাই? 304, 304 এর ক। 304 খ, 304 খ। হ্যাঁ মৌসুমী, তোমাকে ধন্যবাদ, সবার স্যার। গুলো উত্তর ঠিক হয়েছে। তাহলে অপরাধজনক নরহত্যা কিন্তু অবস্থা ভেদে বা উদ্দেশ্য ভেদে দণ্ডগুলো, তাই না? যেমন ধরেন অবহেলার ফলে যদি মৃত্যু সংঘটিত হয়, তারপরেও এটা নরহত্যা হয়ে যায়, তখন তো আপনার দণ্ড ভিন্ন। এই জন্য নরহত্যার দণ্ড কয়টা? 3টা। খুনের দণ্ড 3টা। এর একটাই। 302। তবে হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যার কাঁধে এখনো দণ্ড ঝুলে আছে, তিনি যদি কাউকে খুন করেন তখন দণ্ড 303। 303। 303। আচ্ছা, পড়া তো মোটামুটি মনে আছে সবার। গর্ভপাতকরণের দণ্ড, একটা প্রশ্ন, একটা আগে ভালো করে বোঝেন, 312। একটা উদাহরণ। 312। আচ্ছা, 313, গর্ভপাতের 314। দণ্ড 312 যদি নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত হয় এবং এর 313। দরুন প্রশ্ন শেষ করি, যদি নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাতের দরুন নারী মারা যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড 314। গুড। 314। তাহলে 214 না মুক্তা? 314। এবার আসেন, এমন কাজ করলেন যদি মহিলা মারা যেত তাহলে দণ্ডার্হ নরহত্যা হয়ে যেত, কিন্তু মহিলা না মারা গিয়ে ভ্রূণ হত্যা হলো, তখন দণ্ড? বুঝি নাই। অপরাধজনক নরহত্যা তুল্য কাজের দ্বারা অজাত শিশুর মৃত্যু ঘটানো 316। কত ধারা ছিল? 316। এবার আসেন, পিতা মাতা কর্তৃক কত বছরের কম বয়স্ক শিশুকে ফেলে আসার দণ্ড আছে? 12 বছর। 12 বছরের কম বয়স্ক শিশু সম্মতি সহকারে খেলাধুলা অপরাধ বলে গণ্য হবে না। এখানে বয়স কত? 87। 87 না, বয়স জানতে চাইছি, যে আপনার সাথে যে আমি দুইজন ব্যক্তি যে একত্রিত হয়ে খেলবে, ওসি ক্রীড়া বা যে ক্রীড়াই হোক না কেন, তাদের বয়স কত হতে হবে? ধন্যবাদ মৌসুমী, তোমাকে ধন্যবাদ। 18। তাদের বয়স কিন্তু 18-র বেশি হতে হবে, মানে 18 বছর থেকে উপরে হতে হবে তাদের বয়স। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সম্মতি সহকারে যদি এমন কোনো কাজ করে যেটাতে অপরাধমূলক উদ্দেশ্য নাই, তাহলে তাদের এটা অপরাধ নয়। আপনারা কথা বলার পর মাইক্রোফোন গুলো বন্ধ করতে পারেন না? এই এক কথা কতবার বলবো আপনাদেরকে? কয় শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? 6 8 শ্রেণীর। শ্রেণীর আঘাত। 8 শ্রেণীর। 8 শ্রেণীর আঘাত। 8 শ্রেণী। 8 শ্রেণী। তাহলে কয় শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে? 8 শ্রেণীর আঘাত গুরুতর আঘাত বলে গণ্য হবে। স্বেচ্ছাকৃত ভাবে কথাটার অর্থ কি একজন বলেন তো? ইচ্ছায়, নিজের ইচ্ছাকৃত ভাবে। শুনে নিজের ইচ্ছায় যেটা করে এইভাবে সেটাই কি উত্তর লিখলে হবে? এইভাবে পরীক্ষার খাতায় এইভাবে লিখবেন? অভিপ্রায় জ্ঞান। যদি কোনো স্বেচ্ছাকৃত ব্যক্তি ভাবে, নিজের অর্থাৎ ইচ্ছায় আপনি কাজের পরিণাম জেনেও, অভিপ্রায় জ্ঞান বিশ্বাস। নীলুফা আপু, আপনাকে ধন্যবাদ, আপনারটাও ঠিক আছে। তবে আপনি লিখবেন স্বেচ্ছাকৃত ভাবে, মানে ইচ্ছা করে আপনি কাজটা করলেন, কিন্তু ফলাফল জানেন, পরিণতি জানার পরেও যদি কোনো কাজ করেন তাহলে স্বেচ্ছাকৃত ভাবে করেছেন বলে গণ্য হবেন। উপাদান কয়টা? 3টা, ইচ্ছা, জ্ঞান, বিশ্বাস বা অভিপ্রায় জ্ঞান বিশ্বাস। দণ্ড কত প্রকার? দণ্ড 75। 5 প্রকার। কত ধারা? 53 ধারায় দণ্ড। কি বলেন? 75 ধারা। 53 ধারায় দণ্ড। দণ্ড কত 53। প্রকার? 5 প্রকার। দণ্ড 5 প্রকার। কি কি একটু 5 শুনি? প্রকার। রাবে আপু বলেন। দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড,
একটা হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারাদণ্ডের আবার দুইটা আছে, সশ্রম বিনাশ্রম। হুম আর একটা আছে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, আর ইয়া অর্থদণ্ড। 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 সুন্দর সুন্দর। এরপরে আসেন, অনিচ্ছাকৃত কারণে যদি কোনো ব্যক্তি মাতাল হয় প্রমত্ত ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠান হলেও অপরাধ বলে গণ্য নয়। 85। 85। 85। যেই ক্ষেত্রে আপনি মাতাল হওয়ার পরেও আপনার জ্ঞান রইলো, আপনার বিশেষ উদ্দেশ্য থাকলো, তখন আপনি এই অপরাধের দায় থেকে রেহাই পাবেন না। 86। 86। 83 ধারায় যে অপরাধ করার জন্য বিশেষ উদ্দেশ্য এবং জ্ঞানের প্রয়োজন প্রমত্ত ব্যক্তি কর্তৃক সেই ধরনের অপরাধ অনুষ্ঠান দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দানের দণ্ড, আক্রমণ বা বাধা দানের দণ্ড। 152, এই 152 ধারাটা আমরা আজকে আরেকবার পড়বো, দেখবেন 152 সঙ্গে ওই ধারাটারও মিল। এখানে আক্রমণ বাধা দেয়া আছে না, ওখানে অপরাধমূলক বল প্রয়োগ আক্রমণ আছে, আমরা আজকের চ্যাপ্টারে পড়বো ইনশাল্লাহ। সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কার্য সংগঠন হলে সহায়তাকারীর দায় দায়িত্ব। 113। 112, 112 এতবার করে পড়াইছি তারপরে এগুলো ভুল করেন। 112, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অস্ত্র শস্ত্র লোক বল এগুলা সংগ্রহ করার দণ্ড। 122 ধারা ছিল। 121 যুদ্ধ, 121 ক গোপন করা, গোপন করা, আর 122 হচ্ছে অস্ত্র শস্ত্র ষড়যন্ত্র করা, দুঃখিত, ষড়যন্ত্র করা 121 ক, আর 122 হলো অস্ত্র শস্ত্র সংগ্রহ করা, 23 হলো যুদ্ধ সুগম করার জন্য যুদ্ধ সুগম করা। হুম সুগম করা। আচ্ছা, সাধারণ অভিপ্রায়। 149। হইলো নাকি? আপনাদেরকে বলছি সাধারণের দিকে দেখবেন না, কথাটার দিকে দেখবেন। কি কথা? অভিপ্রায়ের সাথে 149 যায়, উদ্দেশ্যের সঙ্গে 149। উদ্দেশ্য সাধারণ থাকুক আর সামনে কিছু থাকুক, আপনার এদিকে দেখার দরকার নাই। কোন জায়গাটা দেখবেন, কি দেখে মনে রাখবেন? রাইট রিফাত ভাই, আপনাকে ধন্যবাদ। সাধারণ অভিপ্রায়, একই অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় 34। সাধারণ উদ্দেশ্য, 34। একই উদ্দেশ্য, অভিন্ন উদ্দেশ্য। উদ্দেশ্য থাকলেই 149, তাহলে অভিপ্রায় থাকলে 34, উদ্দেশ্য থাকলে 149। আচ্ছা, একটু একটু সমস্যা থেকেই গেছে, সবগুলো একটু আরেকবার করে দেখবেন, ঠিক আছে? সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা সংশ্লিষ্ট কাজে মূল্যবান বস্তু গ্রহণ। মূল্যবান বস্তু 165। 165। এইবার বলেন, 165 কাজ যদি আপনি আমাকে দিয়ে জোর করিয়ে নেন, আমার অপরাধ হবে? না। কত আমি যে রেহাই পাবো কত ধারায়? 165 খ ধারা মোতাবেক আমি রেহাই পেয়ে যাব। আচ্ছা, যে কোনো একজন ব্যক্তি আমাকে খুনের ব্যতিক্রম 5টা শোনাবেন। কে শোনাবেন বলেন, খুনের যে 5টা ব্যতিক্রম আছে? কারো মনে নাই? আচ্ছা, 108-এর যে 5টা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা 5টা শোনান তাহলে। এটাও কারো মনে নাই? এগুলো পড়তে হবে তো, এগুলো আসবে, লিখিত পরীক্ষায় আসবে এগুলো, তখন কি করবেন? খুনের ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। সহায়তার ব্যাখ্যা সমূহ, কি কি কাজ করলে কোনো ব্যক্তি সহায়তাকারী বলে গণ্য হবে? পড়া ছাড়া কোনো উপায় নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন, বছরের শুরুতেই কতগুলো পদোন্নতি দিয়ে দিচ্ছে, দেখেন। তাহলে আপনি কি যোগ্য ছিলেন না, না কি ছিলেন না আপনি বলেন? আপনার সবই ছিল, শুধু আপনার ইচ্ছা ছিল না, আপনার মনোবল ছিল না, আপনার প্ল্যান ছিল না, পরিকল্পনার অভাব হয়েছে আপনার। তাহলে এতগুলা পদোন্নতি দিলে আপনি আমি কেন পিছিয়ে থাকলাম? কারণ এই বিষয়ে আমার আমার জীবনে আমি করতে চাই কি, আমার গোল নাই। তো যার লক্ষ্য নাই সে নৌকা তো এদিক এদিক মানে এদিক সেদিক যাবে, একবার ডানে যাবে একবার বামে যাবে। ছোটবেলায় পড়েনি এইম ইন লাইফ? প্রত্যেকটা লোকের জীবনের এইম থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত। আপনি আগে সর্বপ্রথম আপনার লক্ষ্য নির্ধারণ করেন, আপনি কি হতে চান এবং সেটা কত দিনে হতে চান। ফিক্সড ইউর টার্গেট।
একটা আপনি লক্ষ্য নির্ধারণ করলেন, এরপরে আপনি এটার উপরে রিসার্চ করেন যে আমি এই লক্ষ্য, আমার লক্ষ্য স্থির, আমি সাব ইন্সপেক্টর হব। এরপরে আসেন আপনি সাব ইন্সপেক্টর হতে গেলে আপনাকে কি কি পড়াশোনা করতে হবে। এবার আপনি আইনগুলো নিয়ে চিন্তা করেন যে কয়টা আইনের উপরে প্রিপারেশন নিলে আপনার হয়ে যাবে। গত সালের প্রশ্নগুলো দেখেন, এমসিকিউ প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেন। ওকে, এরপরে আপনি চিন্তা করেন আপনার এই সিলেবাসটা কত দিনের মধ্যে কমপ্লিট হলে আপনার জন্য ভালো হয়। এবার আপনি নিজের ভেতরে কি কি ত্রুটি, আপনি কোনটা পারছেন না, এগুলো দেখেন যে কোন জায়গাটা আমি পারি না, সেই জায়গাটা আমাকে বেশি বেশি পড়তে হবে। যে জায়গাটা মাথায় থাকছে না সেই জায়গাটা বেশি বেশি পড়তে হবে। তারপর আবার কি গুরুত্ব ভেদে, যে চ্যাপ্টারটা বাতিল হয়েছে, যে চ্যাপ্টারটার গুরুত্ব কম, একবারও প্রশ্ন আসেনি, সেটা আপনি দুই একটা বাদ দিতে পারেন। এখন সবকিছু যদি আপনি গহেরে পড়ে যান তাহলে তো আপনি কুলাতেও পারবেন না। আপনার এত সময় আছে? আপনি তো একটা চাকরি করেন, তাই না? চাকরি করে সব সামলিয়ে তারপরে পড়া। তো এই জন্য কি করতে হবে, আপনাকে বেছে বেছে গুরুত্বপূর্ণ জায়গাগুলা করতে হবে, যাতে করে পরীক্ষা আসলে সাথে সাথে আপনি এগুলোর উত্তর লিখে দিতে পারেন। আর এমসিকিউ পাশ করেও লিখিত ফেল করেন কেন? কারণ আপনি লিখতে চান না। একটা পরীক্ষা দিলাম, কয়জন লোক পরীক্ষা দিছেন? এখনো তো খাতা মনে করেন 10 ভাগ খাতাও আসেনি আপনাদের এতগুলা লোকের। 10টা খাতাও যদি আসতো তাও আমি বলতে পারতাম যে না, 10 জন লোক পরীক্ষা দিছেন, 4-5 জন লোক পরীক্ষা দিচ্ছেন মাত্র। তাহলে কিভাবে আপনি আশা করেন আপনার লিখিত পরীক্ষা ভালো হবে? শোনেন, মানুষের শুধু আমি পড়েই গেলাম এটা কিন্তু পড়ালেখা নয়। পড়ালেখা হলো আপনার সমস্যাগুলো খুঁজে বের করা, ডিটেক্ট করতে হবে আপনাকে যে আমার কোন জায়গায় ঘাটতি, সেখানে আপনাকে জোর দিতে হবে। তো আপনি বুঝতেছেন যে আপনার লেখায় ঘাটতি, আপনি লেখাতেই জোর দিলেন না, তাহলে কিভাবে আপনি ফলাফল আশা করেন? তাই না? সমস্যা চিহ্নিতকরণ সর্বপ্রথম কাজ হলো, সমস্যা কি হচ্ছে না, কেন কেন হবে না, আমার সমস্যা কোথায়, সমস্যা চিহ্নিতকরণ। এরপরে এই সমস্যা সমাধান কল্পে উপায় খুঁজে বের করুন। এই উপায় খুঁজে পেলেন, পাওয়ার পরে এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি শুধু বসে থাকবেন এভাবেই হবে না। এগুলো রুলস, ভালো ভালো বই পড়বেন, দেখবেন যে এগুলা জীবনের রুলস। প্রত্যেকটা গল্পের একটা সমস্যা থাকবে, একটা চরিত্র থাকবে। প্রথমে আমি একটা চরিত্র, আমার একটা লক্ষ্য থাকবে যে আমি এই লক্ষ্যে পৌঁছাতে চাই। এরপরে আমি সমস্যাগুলো খুঁজে দেখবো যে আমার কি কি সমস্যার কারণে এগুলো হচ্ছে না। তারপরে আপনি সমাধানের উপায় খোঁজার চেষ্টা করবেন। যখন আপনি সমাধান পেয়ে গেলেন, এবার আর বসে থাকার সুযোগ নেই, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার যেহেতু এটাই সমস্যা, আমাকে এটাই করতে হবে। প্রশ্ন পাওয়া মাত্র লিখে ফেলবেন। 1 ঘন্টা ডিলে করবেন, এটা 2 ঘন্টা হবে, 4 ঘন্টা হবে, শেষে লেখাই হবে না। এই জন্য কি করতে হবে, প্রশ্ন পাওয়া মাত্র লিখে ফেলতে হবে। সালাউদ্দিন ভাই, আপনি আমার ব্যাচমেট হামিদাকে জিজ্ঞাসা করে দেখবেন, 24 ঘন্টা গ্রুপ আছে, এখন ওরা লেখাপড়া মাঝে মাঝে লেখালেখি করে। আমি কোনো প্রশ্ন দিছি আর সে উত্তর লেখে নাই, এরকম খুব কমই হয়েছে। প্রশ্ন দিছি মানে 1 ঘন্টার মধ্যে খাতা আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দিছে যে দেখো আমার লেখাটা ঠিক হয়েছে কিনা। ভুল হোক আর যাই হোক, সে চেষ্টা করছে। তো এভাবে চাইলে কেন হবে না বলেন? চেষ্টাটা আপনার ওভাবেই করতে হবে। তো চেষ্টায় ত্রুটি থাকলে ফলাফলও ত্রুটি থাকবে, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা রিভিশন যারা দিছেন তারা তো রিভিশন দিছেন, আবার কেউ কেউ আছে একদমই রিভিশন দেন নাই। যারা যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকলো, ফৌজদারি কার্যবিধির ক্লাসগুলো জেসমিনের থেকে চেয়ে নিবেন। ক্লাসগুলো নিয়ে নিয়ে রেকর্ডিং গুলো শুনে ফেলবেন। পড়াটা নিজ দায়িত্বে কভার করতে হবে। যেহেতু আমার আর নতুন কোনো ক্লাস নাই, আপনারা জানেন আমার একটাই ক্লাস, এখান থেকেই ভালো কিছু করতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ত্রুটি কতবারে হবে না। শোনেন, ব্যর্থতা, পারিনি, ফেল ফেল করা, কোনো সাবজেক্টে ফেল করা কিন্তু এটাই যে আলটিমেট গোল এমন নয়। ফেল করলেন মানে কি, কেবল একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা পদক্ষেপ। প্রথমবার ফেল করলেন, আবার চেষ্টা করেন, দ্বিতীয়বার পারলেন না, আবার চেষ্টা করেন। চেষ্টার ত্রুটি রাখা যাবে না, কততে হবে না, হতেই হবে। আর এটাই হলো সফলতা। যখনই আপনি একবার ফেল করলেন, নিশ্চয়ই আপনার সমস্যা আছে, ত্রুটি আছে, আরেকবার চেষ্টা করেন। হয়নি এরকম তো নজির নাই, হয়েই গেছে কারো না কারো। দেখেন আমার ব্যাচমেটরা 2011 সালের জানুয়ারির ব্যাচ, তাদের পদোন্নতি হলো, এই যে ডিউটা বের হলো না, এই ডিউয়ে তারা এএসআই হয়েছে। তো 2011 সালে সে যখন পরীক্ষা দিয়েছে, তারপর যদি সে ভেবে থাকে যে না আমি আর পরীক্ষা দেব না, তাহলে কি তাদের পদোন্নতি হয়েছে? নাকি যারা পরীক্ষা দিতেই আছে 2011 সালের জানুয়ারিতে জয়েন করছে, 5 বছর পর তারা পরীক্ষা দেওয়া শুরু করছে, 18 সাল থেকে 25 সাল, কম কথা? এতটা ধৈর্য সহ্য নিয়ে পরীক্ষা দিয়েই গেছে, চেষ্টা করেই গেছে, এতদিনে তাদের রেজাল্ট আসছে।
ইনশাল্লাহ। এইটুকু কনফিডেন্স গ্রো করেন যে না আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার থেকে তো আশেপাশে যাদের পদোন্নতি হয়েছে তারা বেশি যোগ্য নয়, তারাও পরীক্ষা দিয়ে চাকরিতে আসছে, আমিও পরীক্ষা দিয়ে জেলার মধ্যে সবচেয়ে সুদর্শন সব, তাই কিনা? আমাদের পুলিশের লোকরা হ্যান্ডসাম না? তাদের হাইট, তাদের ওয়েট, ফিজিক্যাল ফিটনেস সব কিছুই তাদের সবার থেকে বেস্ট। আপনাকে তো গোল্ডেন বয়দের মধ্য থেকে আপনাকে বেছে বেছে নিয়ে আসছে না? কত শত লোক লাইনে দাঁড়ায়, কত লক্ষ লোক লাইনে দাঁড়ায়, সবাই টিকতে পারে? তো আপনি টিকছেন মানে আপনি অবশ্যই যোগ্যতা সম্পন্ন, অবশ্যই মেধাবী, মোবাইল নাম্বার তাই কিনা বলেন? তো তাহলে আপনি পারবেন না তো কে পারবে বলেন? তারাই পারবে। আপনার কোনো টেনশন আছে? আপনার চাকরি আছে, সব আছে, আপনার কোনো দুশ্চিন্তা আছে? শুধু চোখ বন্ধ করে একটু পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। যেভাবে ব্যাপক পদোন্নতি হচ্ছে, অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ। আর সাব ইন্সপেক্টর র্যাঙ্কটা আমাদের তো ভাগাভাগি হয়ে যায়, আপনারা জানেন না? কিছু সরাসরি নিয়োগ পায়, কিছু আমরা পাই, এই জন্য একটু টাফ হয়ে যায়। কিন্তু তারপরও দেখেন এবার কতগুলো পদোন্নতি, 350 পার হয়ে গেছে। তো প্রত্যেকবার যদি 350, 300, 400 এরকম পদোন্নতি দেয়, একবার না একবার তো কপালে লাগবেই লাগবে ইনশাল্লাহ। তাহলে আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। হ্যাঁ, দিন শেষে যেন এইটুকু নিজেকে নিজে আশ্বস্ত করতে পারেন যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, এইটুকুই সান্ত্বনা। আরেকজনের সাথে আপনার কম্পিটিশনের দরকার নাই তো। আপনি নিজেকে দেখেন যে আপনি আগের থেকে ডেভেলপ হতে পেরেছেন কি পারেন নাই। যদি হয়ে থাকে দ্যাটস এনাফ। ইনশাল্লাহ অবশ্যই আপনি সফলতার দিকে আগাচ্ছেন। কে কি বললো সেটা নিয়ে আপনার চিন্তার কোনো দরকার নাই। বলুক না, সমস্যা কি? একদিন না একদিন হবেই। আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই হলো ঈমান, তাই না? তাহলে যতদিন হয়নি অতদিন আমি চেষ্টা করেই যাব, এইটুকু বিশ্বাস, এইটুকু কনফিডেন্স গ্রো করেন, ইনশাল্লাহ দেখবেন হয়ে গেছে। ঠিক আছে, আমরা ক্লাসে যাচ্ছি, মূল ক্লাসে। আজকে আমাদের 349 ধারা থেকে পড়বো। আপনাদের মাইক্রোফোন গুলো বন্ধ থাকবে, ঠিক আছে? ক্লাস শেষে খুলে দেবো, তখন আবার কথা বলার সুযোগ পাবেন। কি বুঝলেন না এটা আবার শুনবো। তাহলে আমরা গত ক্লাসে একটা লোক খুনের ব্যাখ্যা ব্যতিক্রম গুলো বলতে পারলেন না। খুনের ব্যতিক্রম সমূহ 5টা ব্যতিক্রম ছিল খুনের। আকস্মিক উত্তেজিত হয়ে কলহ, আকস্মিক কলহ বা উত্তেজনার ফলে, নিজে নিজে উত্তেজিত হলে হবে না, এটারই আবার অনুবিধি আছে, অনুবিধি আছে না? তাহলে ব্যতিক্রম এক কি? আকস্মিক ভাবে উত্তেজিত হয়ে কোনো ব্যক্তি যদি আত্মসংযম হারিয়ে কাউকে খুন করে ফেলে, সেটি খুন হবে না, 1 নম্বর ব্যতিক্রম। 2 নম্বর ব্যতিক্রম, কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলে যদি কারো মৃত্যু ঘটিয়ে ফেলে, সেটি কি হবে না? খুন হবে না। 3 নম্বর ব্যতিক্রম, সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে অথবা দাঙ্গা দমনকালে যে ব্যক্তিরা সরকারি কর্মচারীকে সাহায্য করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠন হয়ে যায় বা খুন সংগঠন হয়, সেটি খুন বলে গণ্য হবে না। তারাও তো সীমা লঙ্ঘন করে ফেলে, তাই না? এটাও আকস্মিকই বলা চলে। এরপরে কি, কোনো ঝগড়া বিবাদের এমন এক পর্যায়ে একজন একজনকে যদি খুন করে ফেলে, তাও খুন বলে গণ্য হবে না। শর্ত আছে একটু, এই যে খুনটা এটা নির্মম নৃশংস হওয়া যাবে না। একজনকে জবাই করে ফেললেন, পরে বললেন ব্যতিক্রম না, আপনার কলহের এক পর্যায়ে, ঘটনা দেখে বোঝাই যাবে যে কলহের এক পর্যায়ে খুন সংগঠিত হয়েছে, 4 নম্বর ব্যতিক্রম। আর 5 নম্বর ব্যতিক্রমটা ছিল 18 বছরের নিচে কোনো শিশুকে যদি আপনি কি করেন, তাকে আত্মহত্যার জন্য প্ররোচনা দেন, তাহলে এটা খুনের প্ররোচনাই হয়ে গেল, তাই না? তাহলেও এটা আর 18 বছরের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে এটা খুন না হয়ে নরহত্যা, নরহত্যার প্ররোচনা হয়। এভাবে দেয়া আছে আর কি, যদিও এই দুইটার জন্য আলাদা দণ্ডের ব্যবস্থা আছে। জাস্ট বুঝাইছে আপনাকে যে ব্যতিক্রম কোনটা খুন হবে না, কোন জায়গাটা খুন বলে গণ্য হবে না। আপাত দৃষ্টিতে খুন মনে হলেও খুন বলে গণ্য হবে না, এইটাই কিন্তু বিশেষ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম আমরা পড়েছি 76 থেকে 106 পর্যন্ত। আর এই যে ভেতরে যে খুনের ভেতরে যে ব্যতিক্রম, এগুলো এক ধরনের ব্যতিক্রম, এগুলোকেই বলে বিশেষ ব্যতিক্রম। আসেন আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। 339 ধারা, কত অধ্যায় পড়ছি আমরা? 15 অধ্যায় না 16 অধ্যায় পড়ছি জানো? 15 অধ্যায় মনে হয় পড়ছি আমরা। মানব দেহ ক্ষুণ্ণকারী অপরাধ 16 অধ্যায়। আচ্ছা, 339, 349, ও আচ্ছা 339 বলতেছি কেন, এটা ক্লাস তো হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত মনে আছে নাকি কারো? একজন হাত তোলেন তো, পুরোনো ক্লাসটা রিভিশন শুনি একটু। 339 থেকে 48 পর্যন্ত মনে আছে? কে পড়া দিবেন? হাত তোলেন। মানে গত ক্লাসটা, যে ক্লাসটা সর্বশেষ হয়েছে আমাদের, অনেকদিন না, একটু শুনি।
রাবে আপু বলবেন, রুমাদি। পড়া ধরলে কেউ বলতে চান না, এটা খুব খারাপ, বুঝতে পারছেন? পড়ার জন্য আপনাকে অল টাইম রেডি থাকতে হবে। রাবে আপু বলবে 339-এ, মাইক্রোফোন খোলেন। সোজা তো। বলেন। 340 হচ্ছে অবৈধ বাধা দান, আর 340 হচ্ছে অবৈধ অবরোধ। এগুলো হচ্ছে সংজ্ঞা। 341 হচ্ছে অবৈধ বাধা দানের শাস্তি। 342 হচ্ছে অবৈধ অবরোধের শাস্তি। 343 হচ্ছে 3 বা ততোধিক, মানে 3 দিন থেকে 9 দিন পর্যন্ত যদি কাউকে অবৈধ অবরোধ করে রাখে তার শাস্তি হচ্ছে 10 বা ততোধিক। 345 হচ্ছে যে ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু করা হয়েছে তাকে যদি অবৈধ অবরোধ করে রাখে তার শাস্তি কত বললাম এটা? 345 বললাম। না 345। 346 হচ্ছে গোপনে অবৈধ অবরোধ করে রাখে যদি কোনো ব্যক্তিকে কোনো ক্লু পাওয়া না যায়, সেক্ষেত্রে 346। আর 347টা হচ্ছে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য, যদি অবৈধভাবে যদি কাউকে না বল প্রয়োগ ঠিকই করে আছে। যদি কারো সম্পত্তি ছিনিয়ে নেয়, বা হচ্ছে অবৈধ কোনো কাজ করার জন্য যদি বাধ্য করে যদি অবৈধ অবরোধ করে রাখে তার শাস্তি হচ্ছে 347। আর 348 হচ্ছে আম, উম, ইয়া স্বীকারোক্তি আদায়। করে আদায় করার জন্য, বা স্বীকারোক্তি আদায় করার জন্য, বা হচ্ছে সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য যদি কাউকে অবৈধ অবরোধ করে রাখে তার শাস্তি হচ্ছে 348। আচ্ছা, এখানে কি স্বীকারোক্তি আদায় হয়ে গেছে? এখনো কিন্তু স্বীকারোক্তি আদায় হয়নি। স্বীকারোক্তি আদায় করবে বলে কাউকে যদি এই অবরোধ মর্মে করে রাখে, হ্যাঁ, অপরাধ কোনটা ঘটলো? অপরাধ ঘটছে অবরোধের, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তার স্বীকারোক্তি আদায় করে নেওয়া। ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর বলছে সে। হঠাৎ করে পড়া জিজ্ঞেস করছি, তারপরও বলতে পারছে। আসেন তাহলে আমরা পরের ধারায় যাব। 16 অধ্যায় ছিল, অধ্যায়টা একটু দেখে নিলাম, ভুলে গেছি। 16 অধ্যায়, দণ্ডারণ্য আর হত্যা থেকে 16 অধ্যায় শুরু হয়েছে। আচ্ছা, বল প্রয়োগ। বল প্রয়োগ জিনিসটা কি? আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তারা অনেকেই জানেন। ফোর্স আমরা পড়ছি না? বল, বল মানে কি? স্মরণ। কোনো ব্যক্তির উপরে আপনি যখন বল প্রয়োগ করলেন, সেটা যতক্ষণ না স্থান পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত বল হয় না, তাই না? দূরত্ব প্লাস স্মরণ, m² এরকম পড়ছিলাম আমরা একক, মনে আছে কিনা আপনাদের? বহুদিনের পুরনো কথা। তো এই যে বল, বলের ইংরেজি হলো ফোর্স। ফোর্স মানে বল। আপনি বল প্রয়োগের ইংরেজি ফোর্স ব্যবহার করতে পারেন, অথবা ইউজ অফ ফোর্স মানে বল প্রয়োগ। দুটাই রাইট আছে, যেটা ইচ্ছা ব্যবহার করা যাবে। তাহলে আমরা কি শিখবো আজকে? বল প্রয়োগ। ফিজিক্স শিখবো নাকি? না, এরকম কোনো সুযোগ নাই। আমরা অপরাধ আর আইন নিয়ে পড়তেছি, কাজেই কখন বল প্রয়োগ, কোনটা বল প্রয়োগ এবং কোন বল প্রয়োগটা অপরাধ বলে গণ্য হবে, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। আসেন তাহলে দেখি। বল প্রয়োগ, বল কি লিখবেন? ইউজ অফ ফোর্স, অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি কয়ভাবে বল প্রয়োগ করতে পারেন। সাধারণ অর্থে বল প্রয়োগ বলতে আমরা বুঝি কি? ধাক্কা দেয়া, কাউকে যদি আপনি ধাক্কা দেন। কিন্তু বিজ্ঞানের ভাষায় আবার যদি তার স্মরণ না ঘটে, মানে দূরত্ব স্থান পরিবর্তন না হয়, তাহলে আবার বল বলে গণ্য হয় না। কিন্তু আইনের ভাষায় আসতে দেখেন, আপনি নিজের দেহের শক্তিতে কোনো ব্যক্তিকে কি করলেন? দেহের শক্তিতে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, সেটা পরের টপিক। আগে আসেন, 3টা কাজ হবে। কি কি 3টা কাজ? কোনো কিছুকে গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন করা। কি কি করা? গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন করা। এমন কোন কাজ করলেন যার ফলে একটা লোক গতিশীল হয়ে গেল, গতি পরিবর্তন হলো, সে চলন্ত ছিল তাকে থামিয়ে দিলেন, গতিরোধ করে ফেললেন, তাহলে আপনি বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। তাহলে ওয়ার্ড কয়টা? 3টা। কি কি? গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন। তাহলে স্মরণ ঘটলো কিনা, বিজ্ঞানের সাথে মিল আছে কিনা? অবশ্যই আছে। বুঝতে পারছি বল প্রয়োগ কাকে বলে। এটা একটা জাস্ট সংজ্ঞা। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি গতিশীল করে, ব্যক্তি বা বস্তু হতে পারে, গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তাহলে সেই ব্যক্তি তাকে বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। এবার আসেন, এই বল প্রয়োগ আপনি কিভাবে করতে পারেন? বল প্রয়োগ করা যায় 3 উপায়ে। কয় উপায়ে? 3টা উপায়ে। একটা হলো দেহের শক্তিতে, দৈহিক শক্তির মাধ্যমে কাউকে আপনি জোরে একটা ধাক্কা দিলেন, বল প্রয়োগ হলো, হলো না?
মনে করেন 5 তলা ছাদে আমি দাঁড়িয়ে আছি, আপনি পিছন থেকে এসে ধাক্কা দিলেন, আমি কি পড়ে গেলে বাঁচবো? তো এটাও তো বল প্রয়োগ হলো, যদিও আলটিমেটলি খুন হবে বা না হবে। ধরেন আমি পড়লাম না, কিন্তু আপনি কি বল প্রয়োগ করলেন কিনা? তো এরকমই হলো বল প্রয়োগ করা, অর্থাৎ কাউকে গতিশীল করা, গতি পরিবর্তন করা, গতিরোধ করলে সেটা বল প্রয়োগ বলে গণ্য হবে। এইবার আসেন কি কি উপায়ে বল প্রয়োগ করা যায়। প্রথমে হলো নিজের দেহ শক্তিতে, এরপরে 2 নাম্বারটা হলো কিছু না করে। কিছু না করে আবার কিরকম হয় বল প্রয়োগ, মাথায় আসে নাকি? কিছুই করলাম না, সামান্য কিছু করেও বল প্রয়োগ করা যায়, এগুলো দেখবো দাঁড়ান। তার আগে বলি, প্রথমে গেল নিজের দেহ শক্তিতে, আরেকটা হলো তেমন কিছু না করে, কিছু করা কিন্তু তেমন কিছু না করা। বস্তুর সামান্য পরিবর্তন, কোনো একটা বস্তুর সামান্য পরিবর্তন সরিয়ে নড়িয়ে দিলেন, বল প্রয়োগ হয়ে গেল। আরেকটা হলো কোনো প্রাণীকে চলতে বাধা দিলেন। মনে করেন আগেরকার সময়ে কি করতো, গাধার পিঠে, উটের পিঠে করে রাজস্ব এখান থেকে ওখানে নিয়ে যেত, যখন এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, এরকম কোনো একটা প্রাণীকে আপনি চলতে বাধা দিলেন, তাকে যেতে দিলেন না, এটাই হলো গতিরোধ করে দিলেন, তখন সেটা কি হলো, বল প্রয়োগ হয়ে গেল। তাহলে 6টা বিষয় জানলাম আমরা। কি কি বল প্রয়োগ কাকে বলে? 3টা শব্দ কি কি? গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন। আর এই গতি আপনি কিভাবে তৈরি করবেন? নিজের দেহ শক্তিতে হতে পারে, কোনো বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে হতে পারে, কোনো প্রাণীকে চলতে বাধা দিয়েও হতে পারে। এইবার আসেন একটু শিখি নিজের দৈহিক শক্তিতে কিভাবে বল প্রয়োগ করা হয়। এটা তো আমরা প্রত্যক্ষ দেখলাম, তাই না? ধরেন একজন আরেকজনকে ধাক্কা দিল, শরীরের শক্তি দিয়ে ধাক্কা দিল, এটা হলো দৈহিক শক্তিতে। এবার আসেন কোনো বস্তুর এমন ব্যবস্থাপনা করা যাতে কোনো ব্যক্তির পক্ষে কোনো তেমন বেশি কিছু কাজ করা ছাড়াই গতির পরিবর্তন সাধিত হয়। এইবার একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি কি করলেন, আমাদের ওদিকে একটা নদী আছে, নদীর নাম হলো হাতিয়া নদী, যদিও তেমন একটা স্রোত নাই। তো আপনি হাতিয়া নদীতে নৌকা নিয়ে গেলেন, গিয়ে নৌকাটা ঘাটে বেঁধে রাখলেন, বেঁধে রেখে আপনি ধরেন একটা পাশের দোকানে গেলেন। তো কোনো এক ব্যক্তি সে মনে মনে প্ল্যান করে রাখছিল যে আপনি যখন এসে এদিকে নৌকা ছেড়ে যখন আপনি দূরে যাবেন, তখন সে নৌকাটা কি করবে, চুরি করবে। তো চুরি করার উদ্দেশ্য থাকুক আর যাই উদ্দেশ্য থাকুক না কেন, সে কি করলো, শুধু আপনার এই যে নৌকা বাঁধা ছিল, স্রোত কোন দিকে চলছিল, বিপরীত মুখে স্রোত যাচ্ছিল, সে কি করছে, দড়িটা শুধু আলগা করে একটু খুলে দিছে। তাতে কি হলো, আপনার ওই স্রোতে আপনার নৌকাটা ভেসে যেতে থাকলো। তাহলে কি হলো বলেন, সে কি গতি পরিবর্তন করলো না? অবশ্যই গতি পরিবর্তন করলো। তেমন কিছু কি করছে, শুধু একটা দড়ি খুলে দিছে, জাস্ট শুধু নৌকার যে দড়িটা বাঁধা ছিল সেই দড়িটা খুলে দিয়েছে। তাতে কি হলো, এই জন্য বলছে বস্তুর সামান্য একটু ব্যবস্থাপনার মাধ্যমে কি করা, কোনো কিছুর গতি পরিবর্তন করা বা গতিরোধ করা। আর প্রাণীর উদাহরণ তো দিলাম, মনে করেন উটের পিঠে কি ছিল, অনেকগুলো স্বর্ণ ছিল বা ট্রেজার ছিল, সম্পদ ছিল। তো এই উট যাচ্ছিল একদিকে, এখন আপনি তাকে আরেক দিকে নিয়ে গেলেন, তাহলে আপনি কি করলেন, তারও গতি পরিবর্তন করলেন। অথবা যাচ্ছিল, আপনি রাস্তাটা বাধা দিলেন তাকে, এটাও হলো এক ধরনের বল প্রয়োগ। তাহলে বল প্রয়োগ আসলে সংজ্ঞা কি লিখবো? ইউজ অফ ফোর্স, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তিকে গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন ঘটায়, তাহলে তিনি বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবে। আর এই গতি পরিবর্তন বা গতিশীল এগুলো কিভাবে সৃষ্টি হবে? নিজের দৈহিক শক্তিতে, কোনো বস্তুর ব্যবস্থাপনার সাহায্যে, আর একটা কি, প্রাণীকে চলতে বাধা দিয়ে অথবা তাকে গতি পরিবর্তন করাতে, অর্থাৎ প্রাণীকে আরেক দিকে নিয়ে গেলেন অথবা তার চলাচলে বাধা সৃষ্টি করলেন। এই 3 উপায়ে কি করা হয়, গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন করা হয়। আশা করি বুঝতে পেরেছি। কার কাছ থেকে পড়া নেব? মিশি আপু বলেন তো, আপনি বল প্রয়োগ কি বুঝলেন আর কিভাবে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপরে বল প্রয়োগ করেন? মিশি আপু আপনি কি কথা বলার অবস্থায় আছেন? আচ্ছা, অন্য কারো কাছ থেকে শুনি। আসমা আপু বলেন, আসমা আপু। তারা মোবাইল রেখে টোটো করে বেড়ায়, এরপর একদিন আপনাদের এটার বিচার করতে হবে। কে বলবেন? মামুন স্যার বলেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন করে, সেটা বল প্রয়োগ বলে। সেটা 3 ক্ষেত্রে হইতে পারে।
যেমন নিজের শারীরিক শক্তি দ্বারা অথবা কোনো কোনো প্রাণীর দিক পরিবর্তন করা হইতে বা বা অন্য কোনো ব্যবস্থাপনায় গতি পরিবর্তন করা, যে কোনো একটা ক্ষেত্রে হইতে পারে আর কি। আচ্ছা, তাহলে 3 উপায়ে কি করা হয়, গতিশীল বা গতিরোধ করা হয়। একটা হলো দৈহিক শক্তিতে, কোনো বস্তুর ব্যবস্থাপনার সাহায্যে সামান্য কিছু করলেন, গতিশীল হয়ে গেল। আরেকটা কি, কোনো প্রাণীকে চলাচলে বাধা বা তাকে গতিশীল করতে। আচ্ছা, পড়া নেব, সমস্যা নাই, এখন হাত তুলে লাভ নাই, একজনের যেহেতু নিয়ে নিলাম, আর আমরা অনেক পড়বো, কেবল শুরু হলো পড়া। এবার আসেন, এই পর্যন্ত আমরা বল প্রয়োগ শিখেছি। বল প্রয়োগ জিনিসটা কি, কিভাবে বল প্রয়োগ হয়, কয় উপায়ে বল প্রয়োগ করা যায়। এবার আসেন, আমরা বল প্রয়োগ তো একটা সংজ্ঞা শিখলেন। কখন এটা অপরাধ বলে গণ্য হবে, যখন এটার ভেতরে অপরাধের উদ্দেশ্য থাকবে। তাহলে একটা ছিল নর্মাল বল প্রয়োগের সংজ্ঞা, আরেকটা পাবো আমরা অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। এইবার আসেন, কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে, অপরাধ অনুষ্ঠান করার জন্য অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে, তাহলে শর্তগুলো দেখেন কি কি। অপরাধের উদ্দেশ্য থাকতে হবে, সম্মতি ব্যতি রেখে যদি আপনি তার উপরে বল প্রয়োগ করেন, তাহলে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। ফলাফল কি, সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি, ভীতি অথবা বিরক্তি সৃষ্টি হবে। তাহলে শর্তগুলো কি কি, যদি কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে, এটা একটা বিষয়, অপরাধের উদ্দেশ্য থাকতে হবে। আর কি থাকতে হবে, অপরাধ করার উদ্দেশ্যে সম্মতি ব্যতি রেখে। আর কি, তার ক্ষতি, ভীতি অথবা বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কি করলো, কোনো কিছুর গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন ঘটালো, তাহলে তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। এই যে প্রশ্নের ভেতরের কি পয়েন্টগুলো যদি আপনি ধরে ফেলতে পারেন, যে কোনো সংজ্ঞা লেখা কোনো ব্যাপার না, আপনাকে বুঝতে হবে যে ভেতরের কথাগুলো কি কি আছে, উপাদান জিনিসগুলো কি, কোন কোন বিষয়গুলো এর ভেতরে আছে। তাহলে জানতে পারলে আপনি এমনি সংজ্ঞা লিখে ফেলতে পারবেন। তাহলে সংজ্ঞা আসলে আমরা কিভাবে লিখবো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ করার উদ্দেশ্যে, তাহলে একটা পেলাম, অপরাধ করার উদ্দেশ্যে তার সম্মতি ব্যতিরেকে ক্ষতি, ভীতি অথবা বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তার উপরে বল প্রয়োগ করে, তাহলে তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। তাহলে বল প্রয়োগ কি অপরাধ, নাকি যখন অপরাধ করার উদ্দেশ্যে বল প্রয়োগ হবে তখন সেটা অপরাধ? বল প্রয়োগ ছিল একটা সংজ্ঞা, আর এটাই যখন আপনি অপরাধ করার উদ্দেশ্যে করবেন তখন এটা হয়ে যাবে অপরাধমূলক বল প্রয়োগ। কত ধারা, 350 ধারা। তাহলে 349 হলো বল প্রয়োগের সংজ্ঞা, 350 হলো অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। আসেন একটু উদাহরণ করবো আমরা। ক নাম্বার উদাহরণ দেখেন একটু সবাই বইয়ে, কোনো নদীতে নোঙ্গরবদ্ধ একটি নৌকায় উপবিষ্ট রয়েছেন। মনে করেন আশরাফুল ভাইয়া নৌকার উপর বসে আছেন। এখন কি করলো, সাইফুল স্যার সেখানে গিয়ে এই নোঙ্গরের যে বাঁধনটা ছিল বাঁধনটা খুলে দিল এবং ইচ্ছাকৃতভাবে নৌকাটিকে স্রোতের অনুকূলে ভাসিয়ে দিল। স্রোতের অনুকূল প্রতিকূল পড়ছেন না অঙ্ক করার সময়, ঐকিক নিয়ম। অনুকূল মানে কি, যেদিকে স্রোত সেদিকে চলবে, প্রতিকূল মানে কি, স্রোতের বিপরীতে নৌকা চলবে। তাহলে অনুকূল মানে কি, স্রোত চলছে, নৌকাটাকে ছেড়ে দিছে, নৌকা একা একা ভেসে যাচ্ছে। এই ক্ষেত্রে সাইফুল স্যার কি করলো, ইচ্ছাকৃতভাবে আশরাফুল ভাইয়ার গতি সৃষ্টি করলো এবং যে বস্তু সমূহের ব্যবস্থাপনা করে কাজ করে, যা কোনো ব্যক্তির পক্ষে কোনো তেমন কিছু কি করলো, কিছুই করেনি, শুধু নোঙ্গরটা খুলে দিছে। এইটুকু করার কারণেই সেই জিনিসটার গতি সৃষ্টি হয়েছে। এবং এই গতি সৃষ্টি হওয়ার জন্য যে নৌকায় চুপচাপ বসেছিল সে কি ভয় পাবে না, যা হ্যাঁ আমার নৌকো কোন দিকে যাচ্ছে, আমি কোন দিকে যাচ্ছি, তাই না? এই যে ভয় সৃষ্টি করলো, ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করলো, এবং তার কি সম্মতি নিছে, সম্মতিও নেয়নি, কাজেই এটি একটি অপরাধ হবে। এবং কি লিখছে দেখেন, সে জয়ের প্রতি অর্থাৎ আশরাফুল ভাইয়ের প্রতি তিনি কি করেছেন, অপরাধমূলক বল প্রয়োগ করেছেন। বুঝতে পারছি? তাহলে সবগুলো শর্তই থাকতে হবে, সম্মতি ব্যতিরেকে, ক্ষতি, ভীতি, বিরক্তি সৃষ্টি করার উদ্দেশ্যে তার উপরে কি করলো, বল প্রয়োগ করলো। দুষ্টামির বিষয়টা তো ভিন্ন। দুষ্টামি করলে সবকিছু কি অপরাধের মধ্যে গণ্য হবে বলেন? সামান্য ক্ষতি পড়েননি, সামান্য ক্ষতি, ধরেন আপনি নোংরটা ফেলে দিচ্ছেন কিন্তু পানি কম, দৌড়ে গিয়ে আবার ধরতে পারবেন, অথবা উনি নামতে পারবে, তাহলে সেটা তো আর ক্রাইমের মধ্যে থাকলো না। স্বাভাবিক মেজাজ এবং মস্তিষ্কের মানুষ যে অপরাধটাকে অপরাধ বলে গণ্য করে না, সেটাই হলো সামান্য ক্ষতি। 95 ধারায় পড়ছেন না?
ওই ধারা মোতাবেক তখন ব্যতিক্রমে পড়ে যাবে। এগুলো খেয়াল করবেন। পেনাল কোড আপনি যদি পড়েন আপনার ভালো লাগবে, যদি আপনি বুঝে বুঝে পড়েন। তাহলে দুষ্টামি করলে সেটা কি অপরাধ হবে? আশরাফুল ভাইয়া কি ওনার নামে তখন কমপ্লেন করতে যাবে? যাবে না। তো এইরকম হলে সেক্ষেত্রে এটা অপরাধ বলে গণ্য হবে না। আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা উদাহরণ পড়ি, সবাই খেয়াল করেন। আচ্ছা, জ স্নান করতেছে, স্নান মানে বোঝেন না, গোসল। গোসল করতেছে, স্থান পাত্রে এমন পানি ঢেলে দেয় যেটা সে ফুটন্ত বলে জানে। স্নান পাত্রে, স্থান পাত্রে না, এটা হবে স্নান পাত্রে। তাহলে যে বালতি থেকে পানি নিয়ে গোসল করতেছিল ফুটন্ত গরম পানি ঢেলে দিছে। এই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে তাহার দৈহিক শক্তিতে ফুটন্ত পানিতে এমন গতি সৃষ্টি করে যে ওই পানি জয়ের সংস্পর্শে যদি আসে, অথবা অন্য কোনো পানির সংস্পর্শে যেটাতে জয়ের অনুভূতি প্রভাবিত করে, তবে সে ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। তাহলে একটা ফুটন্ত গরম পানি মানুষ যদি শরীরে ঢালে, এমনিতেই তো ছাল চামড়া সব উঠে যাবে। এইটাই লিখছে আর কি। যদি সে জকে জখম করার ভয় দেখানোর জন্য বিরক্ত করার অভিপ্রায়ে জখম করার ইচ্ছা করে এগুলো সম্ভাবনা রয়েছে বলে জেনে এর সম্মতি ব্যতি রেখে এই কাজ করে, তাহলে সে অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। জাস্ট উদাহরণ দিয়ে এগুলো বুঝাইছে। তাহলে আপনি কি করলেন, তার সম্মতি ব্যতি রেখে তার এই গোসলের ইয়াতে আপনি গরম পানি দিয়ে রাখলেন, সেটা যদি সে গায়ে দিয়ে ফেলে সে তো জখম প্রাপ্ত হবে। তাহলে আপনি কি করেছেন, জেনে শুনে এই কাজ করার জন্য তাকে অপরাধমূলক বল প্রয়োগ করেছেন। আচ্ছা, এরপরে আমরা আক্রমণে যাব। তাহলে বল প্রয়োগ বুঝলাম, অপরাধমূলক বল প্রয়োগ বুঝলাম, তাই না? যখন এই বল প্রয়োগটা অপরাধ করার উদ্দেশ্যে হবে, সম্মতি ব্যতি রেখে ভয় ভীতি ক্ষতি করার জন্য, তখন সেটা হবে অপরাধমূলক বল প্রয়োগ। এরপরে আসেন আক্রমণ। আক্রমণ, কে জানেন না যে আক্রমণ কি জিনিস? মুভি টুভি দেখেন না? ওই যে ইয়া দেখবেন, কি বলে, বাহুবলী মুভি। আক্রমণ, একদিকে সৈন্য আরেকদিকে গিয়ে কি করে, আক্রমণ করে। আক্রমণ করে না, শুধু কমান্ডারের একটা নির্দেশের উপর ডিপেন্ড করে। তাহলে আক্রমণ মানে কি? ওইভাবে যুদ্ধ করার নামই কি আক্রমণ? না, পেনাল কোডে আক্রমণ বলতে ভিন্ন কিছু বোঝানো হয়েছে। একটু হাসতে হবে না, শুধু কি পড়লে হবে কাঠখোট্টার মতো? বলেন, মাঝে মাঝে আমরা হাসবো। তো দেখেন, আক্রমণ জিনিসটা কি। পেনাল কোডে আক্রমণ বলতে বোঝানো হয়েছে আপনি কোনো একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছেন, এমন অঙ্গভঙ্গি করলেন যাতে সেই লোকের ভেতরে আতঙ্ক সৃষ্টি হলো, ভীতি সৃষ্টি হলো, এই বুঝি আপনি তাকে মেরেই ফেলবেন বা আপনি তাকে আঘাত করবেন। এরকম আতঙ্ক সৃষ্টি হলে আপনার এটাকে আক্রমণ বলে। তাহলে বুঝতে পারছি, আক্রমণ সব সময় যে আপনাকে কি করতে হবে, পিস্তল নিয়ে তাকে গুলি করার জন্য দৌড় মারবেন, এরকম না। এমন কোন অঙ্গভঙ্গি, আক্রমণ কথাটির অর্থ হলো এমন কোন অঙ্গভঙ্গি করা যাতে তার সামনে, তার সম্মুখে যে লোকটা দাঁড়িয়ে আছে তার অন্তরে এতটাই ভীতির সঞ্চার হয় যে আপনি তাকে কি করবেন, আহত করবেন অথবা আঘাত করবেন বা তাকে মেরে ফেলার উদ্যোগ করবেন। এরকম তার ভেতরে আর কি ভয়, আপনি তাকে বল প্রয়োগ করবেন এরকম ভয় মনে হচ্ছে তার। ঘুষি তুললেন একদম নাক বরাবর, দিলেন কি দিলেন না সেটা পরের ব্যাপার। এই যে ঘুষিটা তুললেন, আরেকজন লোক আপনার ব্যাচমেট ধরেন আপনার সামনে দাঁড়িয়ে আছে, সে কি ভয় পাবে না? এই বুঝে আমার নাকটা ফাটলো বা এই বুঝে আমাকে সে বল প্রয়োগ করলো, এটাই হলো আক্রমণ। তাহলে ভীতি সৃষ্টি হলেই আক্রমণ। কিন্তু শুধু তোমাকে মারবো এইভাবে বললেই এটা আক্রমণ হয় না। যতক্ষণ না আপনার হাতে লাঠি উঠবে ততক্ষণ, এগুলো আমরা পড়বো, তার আগে একটু ভালো করে পড়ি আক্রমণ জিনিসটা কি। যে ব্যক্তি এমন অভিপ্রায়ে, সে জানে, অভিপ্রায় থাকতে হবে না অবশ্যই, ক্রাইমের কিন্তু মোটিভ থাকতে হবে। যে ব্যক্তি এমন অভিপ্রায়ে জেনে শুনে এমন অঙ্গভঙ্গি করে বা প্রস্তুতি নেয় যাতে এই অঙ্গভঙ্গি বা প্রস্তুতি সামনে উপস্থিত যে ব্যক্তি তার মনে এমন আশঙ্কা জাগায় যে অঙ্গভঙ্গি গ্রহণকারী ব্যক্তি হয়তোবা আমাকে বল প্রয়োগ করবেন বা বল প্রয়োগের উদ্যোগ নিয়েছেন, তাহলে সেটি আক্রমণ বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারছি, আপনি এমন বলেন ধরিস তোরে, ছোট বাচ্চাদেরকে এভাবে বললেই বাচ্চারা পালানো শেষ, তাই না? তো আপনি এমন আক্রমণ করলেন যে আপনি বল প্রয়োগ করবেন, তাহলে সেই ব্যক্তি কি ভয় পেল, ভয় পেলেই এটা আক্রমণ হয়ে গেল। তাহলে বল প্রয়োগ আর বল প্রয়োগ পর্যন্ত থাকলো না,
কি হয়ে গেল? তখন আতঙ্ক সৃষ্টি হয়ে গেলে আক্রমণ হয়ে গেল। এবার আসেন একটু ব্যাখ্যা পড়ি। শুধু মুখের কথাই আক্রমণ বলে গণ্য হবে না, মুখের কথার সাথে অঙ্গভঙ্গিও থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এরপরে আপনার এই ঘটনা অর্থপূর্ণ হবে, অর্থপূর্ণ করে তুলতে পারে। উক্ত অঙ্গভঙ্গি অথবা প্রস্তুতি আক্রমণ বলে গণ্য হবে। বুঝতে পারছি? শুধু বললেন যে আমি তোমাকে মারবো, এইটুকুই আক্রমণ নয়। যখন আপনি লাঠিও হাতে নিলেন, মারতে উদ্যত হলেন, অঙ্গভঙ্গি করলেন, দাঁড়াও তোমাকে দেখতেছি, এই যে তখন এটা কি হয়ে যাবে? আক্রমণ হয়ে যাবে। উদাহরণ পর্ব এইরূপ অভিপ্রায় বা জেনে শুনে জয়ের প্রতি তাহার মুষ্টি আন্দোলিত করে। দেখছেন ক লেগে নাই তো? ক জয়ের প্রতি মুষ্টি, মুষ্টি মানে কি? এই যে ঘুষি দিবে, মুষ্টি আন্দোলিত করে যেন উহা ক জকে আঘাত করার জন্যই করেছে বলে ভয়। প্রীতি মানে কি? আতঙ্ক, আতঙ্ক জন্মায় তার ভেতরে বা আতঙ্ক জন্মানোর সম্ভাবনা থাকে, তাহলে ক আক্রমণ করেছে বলে গণ্য হবে। এরপরে কি দেখেন, একজন লোক পাগল কুকুরকে ছেড়ে দিছে, যে আমার কুকুর যে পাগল, এবার তোমার কামড় দিলে তোমার 14টা ভ্যাকসিন নিতে হবে। এই ভয়ে কুকুরের গিট খুলতেছে, কুকুর যে বাধা ছিল দড়িতে, তাহলে তার ভেতরে আতঙ্ক জন্মাইছে যে কুকুর এসে তো আমাকে কামড় দিবে। এটাও কিন্তু এক ধরনের আক্রমণ। এই যে উদাহরণ আছে দেখেন, ক এমন একটি কুকুর, হিংস্র কুকুরের মুখ সাজ, মুখ সাজ মানে কি? মুখে টোপা ছিল, এটা খুলে দিছে, খুলে দেওয়ার পর উন্মোচন করতে আরম্ভ করে, যার দ্বারা তার মনে এমন ভীতি জন্মায় যে সে কুকুরটি দিয়ে সে আমাকে আক্রমণ করবে, তাহলে সেটা আক্রমণের অপরাধ হয়েছে বলে গণ্য হবে। পরের উদাহরণটা দেখেন, আমি তোমাকে মার দিব, এই কথা বলিয়া ক জকে এই কথা বলে একটা লাঠি হাতে নেয়। যদিও ক কর্তৃক উচ্চারিত কথা আক্রমণ বলে গণ্য। শুধুমাত্র বললেই হবে না, এবং আপনার কি থাকবে? সঙ্গে অঙ্গভঙ্গি থাকবে। অঙ্গভঙ্গি করলেই তখন কেবল আক্রমণ। কথার সাথে বক্তব্য, আপনি যা বললেন সেটার সাথে আপনার শরীরের অঙ্গভঙ্গি দুটো মিলে আক্রমণ হবে, সোজা কথা। আশা করি বুঝতে পারছি। তাহলে 351তে আক্রমণ, আক্রমণের উপাদান কয়টা? আক্রমণের উপাদান কিন্তু 2টা। তাহলে কি কি করতে হবে? আপনি এমন একটা প্রস্তুতি নিবেন, প্রথমে অঙ্গভঙ্গি করবেন এবং সেটা অপর ব্যক্তির মনে আশঙ্কা জাগাবে, ভয়ের আশঙ্কা জাগাবে, তাহলেই সেটা আক্রমণ। তাহলে উপাদান কয়টা শিখলাম? 2টা। আক্রমণের কয়টি উপাদান? 2টি উপাদান। কি কি? অঙ্গভঙ্গি করা এবং অপর সম্মুখে উপবিষ্ট ব্যক্তির মনে ভয়ের সৃষ্টি করা, এটাই হলো আক্রমণ। তাহলে ধারা কয়টা পড়লাম? 3টা। কি কি? বল প্রয়োগ কাকে বলে, অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে, আক্রমণ কাকে বলে। আর এর পরের গুলো তো শুধু তোতা পাখির পড়া। শুধুমাত্র অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, নর্মাল অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করলে তার দণ্ড 352। এটাই যদি আপনি সরকারি কর্মচারীকে বল প্রয়োগ করেন, আক্রমণ করেন, দণ্ড কত? 353। এটাই যদি দাঙ্গা দমনকালে হয়ে যায় তখন দণ্ড 152। এই জন্য বলছিলাম যে 152 ধারাটা আজকে আরেকবার আসবে। তাহলে দেখেন, আপনি সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনের ব্যাপারে আক্রমণ করলেন, অপরাধমূলক বল প্রয়োগ করলেন, দণ্ড চলে যাবে 353। কিন্তু এটা যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কালে হয়, দাঙ্গা দমন কালে হয়, তখন দণ্ড কততে যাবে? তখন কিন্তু 152। এগুলো খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? 352 কেন? 352 হলো শুধু অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি। তো একটা অপরাধ হলে সেটা শাস্তি থাকবে না, বোঝেননি? এখানে লেখা আছে গুরুতর আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত, এইটুকু বাদ দিবেন, গুরুতর আকস্মিক উত্তেজনার ফল ব্যতীতটুকু বাদ দিয়ে পড়বেন, কারণ এই ফলের শাস্তি আমরা একবারে পরে পড়বো, তাই না? এগুলো ক্রাইমের কিন্তু দণ্ড, অপরাধের দণ্ড। তাহলে আপনি এভাবে পড়বেন, অপরাধমূলক বল প্রয়োগ কাকে বলে? 350। আক্রমণ কাকে বলে? 351। বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি কত? 352। 353 সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনের ব্যাপারে বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড। 354 এই ধারাটা জানেন না এরকম লোক খুব কমই আছেন, তাই না? নারীর শ্লীলতাহানি, আমরা এটাই পড়ি, কত ভুল পড়ি জানেন? এখানে কিন্তু শ্লীলতাহানির কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে শ্লীলতাহানি করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ না। ইপটিজিং তো ভিন্ন জিনিস। বুঝিনি? আমি বলছি কি, পেনাল কোডের শেষ শেষ লাইন অবধি, শেষ ওয়ার্ড অবধি পড়ে তারপরে আপনি বুঝতে পারবেন কি অপরাধ। কি বলছে দেখেন, কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। তাহলে ঘটনা কি ঘটছে? আক্রমণ ঘটলো, বল প্রয়োগ ঘটলো, উদ্দেশ্য কি ছিল? শালীনতা নষ্ট করা ছিল।
বুঝছি। তাহলে দণ্ড কিসের? দণ্ড কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড। টানা হেঁচড়ার দণ্ড, সোজা কথা যদি বলি, টানা হেঁচড়া করার দণ্ড। উদ্দেশ্যটা কি? নারীর সম্ভ্রম নষ্ট করা, শালীনতা নষ্ট করা। নষ্ট করা এটা হলো উদ্দেশ্য, অপরাধের মোটিভ, এটা কিন্তু দণ্ড নয়। তাহলে কোনো ব্যক্তি শালীনতা নষ্ট করে ফেললে সেক্ষেত্রে তো দণ্ড ভিন্ন চলে যাবে। নারী শিশু নির্যাতন দমন আইনে আছে না যৌন নিপীড়নের দণ্ড, সেটা তো আলাদা বিষয়। পেনাল কোডে এখানে বলা হয়েছে বল প্রয়োগের দণ্ড, আক্রমণের দণ্ড। আপনি তাকে ধাক্কা দিলেন, বল প্রয়োগ কাকে বলে? তার উপরে শক্তি প্রয়োগ করলেন, তার সম্মতি ব্যতিরেকে তাকে, হ্যাঁ, উদ্দেশ্যটা হলো শালীনতা নষ্ট করা, কিন্তু কাজটা কি হলো? বল প্রয়োগ, আক্রমণ। অপরাধ সংগঠন হলো বল প্রয়োগ বা আক্রমণের, উদ্দেশ্য থাকলো শালীনতা নষ্ট করা। কাজেই শেষের অংশটুকু পড়বেন, দণ্ড কিসের? বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড। আপনি বলতে পারবেন না নারী শালীনতা করার দণ্ড, শালীনতা করার উদ্দেশ্যে বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড। কথাটা হবে এরকম। 354। এরপরে আসেন 355, গুরুতর আকস্মিক উত্তেজনা ছাড়া কাউকে অপমান করলেন। কেন এই কথাগুলো বারবার লিখছে জানেন? গুরুতর আকস্মিক উত্তেজনা হলে তো আপনি একটু অল্প দণ্ড পাবেন। কারণ কি, হ্যাঁ, শালীনতা নষ্ট হতে পারে জেনেও আপনি আক্রমণ করলেন, তখন দণ্ড। আর 355 হলো কি দেখেন, গুরুতর আকস্মিক উত্তেজনা বশত কিছু করলে তো অপরাধের দায় কম, কম না? আমরা তো তাই জানি। আকস্মিক উত্তেজিত হয়ে খুন করলেও খুনের দণ্ড পায় না, কিসের দণ্ড পায়? নরহত্যার দণ্ড পায়। এই জন্য বারবার এই কথাগুলো লিখছে যে আকস্মিক উত্তেজনা বশত ব্যতীত যদি কি করে, কাউকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ করে, বল প্রয়োগ করে, দণ্ড 355। 356 এটা আমরা চুরির দণ্ডের মধ্যে লিখতাম, মনে পড়ে আপনাদের? পরিহিত বা বাহিত সম্পত্তি চুরি, 356-তে শাস্তি, তাই নাকি ঘটনা? এটা কোনো চুরির দণ্ড না। কোনো ব্যক্তি পরিহিত অথবা বাহিত সম্পত্তি, আচ্ছা ওকে, সমস্যা নাই, পড়া কিন্তু শুনে নিতে হবে। সালাউদ্দিন ভাইয়া এইভাবে ফাঁকি দিলে চলবে না, ঠিক আছে? হাতের লেখাও জমা দিতে হবে। পরীক্ষা দেন নাই? পরীক্ষা দেন। তাহলে কোন নারীর, দুঃখিত, এই যে দেখেন 356 আমরা পড়তাম চুরির দণ্ড, কিন্তু চুরির কিন্তু দণ্ড না, কিসের দণ্ড এটা? বল প্রয়োগ অথবা আক্রমণের দণ্ড। কোন শিশুর শরীর থেকে আপনি কি করবেন? দেহাবরণ। দেহাবরণ মানে জানি না কি আমরা? পরিহিত বা বাহিত সম্পত্তি, বহন করে নিয়ে যাচ্ছে একটা সম্পত্তি, শরীরে পরে আসছে। মেয়েরা কি পরে? অলংকার পরে, পরে না? আবরণ মানে হলো উপরের যে স্তর, চামড়া, আর আভরণ মানে কিন্তু অলংকার, ভ দিয়ে। আচ্ছা, কোন নারী ধরেন কোন কম বয়স্ক শিশু, আচ্ছা এখানে কি বয়স দেওয়া আছে? বয়স দেওয়া নাই। কোন পরিহিত বা বাহিত সম্পত্তি, হ্যাঁ, পরিহিত বা বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে বা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কি করলেন? চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ। আপনার মোটিভটা, আপনার উদ্দেশ্যটা ছিল এটা যে আমি তার গা থেকে এটা ছিঁড়ে নেব, এই জন্য আপনি আক্রমণ করলেন, বল প্রয়োগ করলেন, তখন দণ্ড যাবে 356। তাহলে পকেট মারের ক্ষেত্রে এই ধারাটা ব্যবহার করা যায়। ভাষ্যতে স্পষ্ট করে লেখা আছে পকেট মারদের ক্ষেত্রে এই ধারাটি প্রয়োগযোগ্য। অর্থাৎ তারা কি করে? বল প্রয়োগ করে না। আপনি যাচ্ছেন ধরেন বাজারে, ধাক্কা দিয়ে গেল পিছন থেকে এসে, একটু পরে দেখলেন আপনার পার্স নাই, তাই না? এরকম তো হয়। অথবা ধাক্কা দিল, ঠিকই আপনাকে পার্সটা নিতে পারলো না, তখন দণ্ড 356। মূলত এগুলো সব আক্রমণ এবং বল প্রয়োগের দণ্ড। এটা আমি বুঝাতে চাইলাম চুরি হলো উদ্দেশ্য মাত্র, কিন্তু ঘটনা ঘটলো কি? বল প্রয়োগ বা আক্রমণের ঘটনা ঘটলো। এবার আসেন 357, কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে। তাহলে অবরোধ করে কি রাখছে নাকি রাখবে? রাখবে বলে তার উপরে আক্রমণ করলো বা বল প্রয়োগ করলো। রাখলে তো অপহরণের দিকে চলে যাবে, তখন তো দণ্ড ভিন্ন হয়ে যাবে। তাহলে কি হয়েছে? এটা হলো উদ্দেশ্য। আগের গুলো পড়ে লাভ নাই, শেষের অংশটুকু পড়তে হবে। কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে বা উদ্যোগ নিয়ে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, তখন দণ্ড যাবে 357। এবার আসেন, আকস্মিক উত্তেজিত হয়ে আপনি বল প্রয়োগ করে ফেলছেন, ঝগড়া লাগলো আপনার সাথে আমার, তর্কাতর্কির এক পর্যায়ে দিলেন একটা ধাক্কা, তখন এই যে আপনি অপরাধমূলক উত্তেজিত হয়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড 358। আচ্ছা, যেহেতু আমাদের কয়েকদিন পর পর ক্লাস হবে, আমরা এই পর্যন্তই নেব। ইচ্ছা ছিল আমার মনুষ্যহরণ অপহরণ পড়ানো, তো এই মনুষ্যহরণের যে অংশটা, এখান থেকে প্রশ্ন আসলে নারী শিশুতে চলে গেছে না অপহরণের দণ্ড।
হ্যাঁ, এই পর্যন্তই থাকবে। আগামীকালকে ক্লাস আছে, যেহেতু এই সপ্তাহ পুরোটাই ক্লাস পাবেন, যেহেতু 2টা ক্লাস মিস হয়েছে আপনাদের, পুরোটাই ক্লাস পাবেন। এই জন্য আমরা অল্প অল্প করে পড়বো, বেশি পড়লে চাপ হয়ে যাবে। হ্যাঁ, অল্প কয়েকটা ধারা পড়লাম। আমরা কি কি ধারাগুলো পড়লাম একটু খেয়াল করি। প্রথমে পড়লাম বল প্রয়োগ কাকে বলে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল, গতিরোধ, গতি পরিবর্তন ঘটায়, তাহলে তিনি বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। কয়টি উপায়ে বল প্রয়োগ করা যায়? 3টি উপায়ে। নিজের দেহ শক্তিতে, কোনো বস্তুর ব্যবস্থাপনার মাধ্যমে, কোনো কিছুর গতি পরিবর্তন করে, কোনো প্রাণীকে চলতে বা চলায় বাধা দিয়েও গতিশীল বা গতিরোধ করতে। এভাবেও কি করা যায়? বল প্রয়োগ করা যায়। 350, কোনো ব্যক্তি যখন এই 349 ধারার কার্যক্রম অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতিরেকে তাকে ভয়ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে এইভাবে বল প্রয়োগ করবে, তখন তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবেন। 350। 351-তে আক্রমণ। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মুখে যদি এমন অঙ্গভঙ্গি করে যাতে করে সামনের ব্যক্তির মনে হয়, আতঙ্ক সৃষ্টি হয় যে তিনি আমাকে বল প্রয়োগ করবেন, তাহলে সেটার বল প্রয়োগ পর্যন্ত থাকলো না, কি হয়ে গেল? আক্রমণ হয়ে গেল। দণ্ড কিন্তু সবগুলো একই দণ্ড। অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের দণ্ড 352। 353, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনকালে যদি বল প্রয়োগ করেন, আক্রমণ করেন। 353, নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্য নিয়ে কাউকে, কোনো নারীকে আক্রমণ করেন, বল প্রয়োগ করেন, দণ্ড 354। অপমান উত্তক্ত করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে আক্রমণ করলেন, অপরাধমূলক বল প্রয়োগ করলেন, দণ্ড 355। পরিহিত কোনো সম্পত্তি, বাহিত বহন করে নিয়ে যাওয়া কোনো সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে যদি আপনি বল প্রয়োগ করেন, ধাক্কা দেন, আক্রমণ করেন, তখন দণ্ড 156। কোনো লোককে আপনি গোপন করে রাখবেন, তাকে অবরোধ করে রাখবেন, অবরোধ করে রাখার উদ্দেশ্যে যদি আপনি কি করেন, অপরাধমূলক বল প্রয়োগ করেন, 357। আর উত্তেজনাবশত এই কাজ করলে দণ্ড 358। আশা করি বুঝতে পারছি পড়া। এবার একটা প্রশ্নের উত্তর দেন দেখি। কোনো ব্যক্তিকে আপনি এমন ভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে আক্রমণ করলেন যে সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে পারবে না, তখন সেই ব্যক্তি কি করতে পারবে? বুঝিনি। এই আক্রমণ মানে আপনি তাকে অবরোধ করে রাখবেন না। কোনো ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার জন্য, ধরেন আপনি, মামুন স্যার কি করলো? আশরাফুল ভাইয়াকে বললো যে তোমাকে আমি অবরোধ করে রাখবো, এই বলে আক্রমণ করলো আশরাফুল ভাইয়ের উপরে। তো আশরাফুল ভাইয়া দেখলো যে আমি তো এখন কাউকে জানাতেও পারবো না, সরকারি কর্তৃপক্ষের আশ্রয়ও নিতে পারবো না, তখন সে কি করবে? রিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। দেখেন, মস্তিষ্ক যদি আপনি ভালো করে পড়েন, কেন মস্তিষ্ক কাজে লাগবে না? তাহলে আপনি 100 ধারার কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এমন করে পড়ছি না আমরা, যে এমন অবস্থায় অবৈধভাবে অবরোধ করে রাখার অভিপ্রায় আক্রমণ, যে ওই ব্যক্তি কি করতে পারবে না, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে হবে, না হলে সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে অসমর্থ হবে। 100 ধারাটা বের করে একটু চোখ বুলান, আর এই ধারাটা একটু পড়েন, দেখেন আপনি মিল বুঝতে পারেন কিনা আমি কি বোঝাতে চাইলাম। আচ্ছা, আমিও একটু দেখি। দেহের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। রাবেয়া আপু, আপনি প্রশ্ন বুঝতে পারেন নাই। আপনারা প্রশ্ন বুঝতে যারা পারেন না, তাদের লিখিত পরীক্ষা খারাপ হয়ে যাবে, এই জন্য মাথা খাটাইতে হবে, বুঝতে পারছেন? দেখেন, এইরূপ পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করে রাখার, অপহরণ মানে কি? অপহরণ করে রাখবেন বা আটক করে রাখবেন একই তো। অবরোধ, অবরোধ করে রাখা, আটক করে রাখা। অভিপ্রায় আক্রমণ, যেন যুক্তিযুক্ত ভাবে তার মনে আতঙ্ক সৃষ্টি হলো যে সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিতে পারবে না, তখন কিন্তু সে মামুন স্যারের উপরে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু এরকম করে আক্রমণ করলো, সংশ্লিষ্ট ব্যক্তির দণ্ড কত হবে? 357। বুঝতেছি ঘটনা। অপরাধের জন্য যে দণ্ড, 357তেই সে দণ্ডিত হবে, কিন্তু এটাতেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের একটা সুযোগ রয়েছে। আচ্ছা, আজকে একটু শুনি ক্লাস। কে পড়া বলবেন বলেন? বেশি পড়া নিতে পারবো না, একজনের পড়া নেব, হাত তোলেন। লিয়াকত ভাইয়া পড়া বলবেন, লিয়াকত ভাইয়া।
ঠিক আছে, মাইক্রোফোন খুলে দিছি, দেখেন রিপা তো পড়া বলবে। ছেলেদের পড়া আমি অডিওতে পড়া নেবো না, ছেলেরা ভিডিওতে কথা বললে তাদের পড়া নেবো। এখন সিদ্ধান্ত তাও স্যার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, বলেন পড়া বলেন, অপেক্ষায় আছি তো। 349 বল প্রয়োগ। 349 বল প্রয়োগ। বল প্রয়োগ বলতে আমরা বুঝি গতিশীল করা, গতির পরিবর্তন করা, গতির বৃদ্ধি করা, এই তিনটা উপায়ে বল প্রয়োগ করা যায়। এবং বল প্রয়োগ করা তিনটা উপায় করা যায়, যেটা দৈহিক ভাবে বল প্রয়োগ করা যায় শারীরিক ভাবে, আর একটা হলো আপনার যে কোনো বস্তুর পরিবর্তন, বস্তুর দ্বারা বল প্রয়োগ করা যায়। আর একটা হলো আপনার প্রাণীকে ভিন্ন পথে ধাবিত করার মাধ্যমে বল প্রয়োগ করা যায়, এই তিনটা। আর আপনার 350 হইলো অপরাধমূলক বল প্রয়োগ, যেটা আপনার অপরাধমূলক বল প্রয়োগ তার যে কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে তার ক্ষতি ভীতি প্রদর্শনের মাধ্যমে যদি কোনো বল প্রয়োগ করে, তাইলে সেটা অপরাধমূলক বল প্রয়োগ বলে গণ্য হবে। 350 350 351 সুমন 351 আক্রমণ। 351 আক্রমণ। 351 আক্রমণ। আক্রমণ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার উদ্দেশ্যমূলক ভাবে আক্রমণ করে, এমন অঙ্গভঙ্গি সেটা করে, এমন অঙ্গভঙ্গি করে যার ফলে তার মনে ভয় সৃষ্টি হয়, ভীতি সঞ্চারের সৃষ্টি হয়। এমন অঙ্গভঙ্গি করে যে সেটা তার মনে ভীতি সঞ্চারের সৃষ্টি করে, যে আমাকে সে মারবে কিংবা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, তখন সেটা আক্রমণ, সেটাকে আক্রমণ বলে। আর 352 আক্রমণ এবং অপরাধ বল প্রয়োগের শাস্তি। 352 353 সরকারি কর্মচারীকে তার সরকারি কাজে আক্রমণ বা বল প্রয়োগের শাস্তি। 354 নারীর স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগের শাস্তি। 355 অপমান করার জন্য, 355 অপমান উত্তক্ত করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ। হ্যাঁ। অপমান উত্তক্ত করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। 356 পরিহিত বা বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে, যেমন কারো শরীর থেকে কোনো কিছু আক্রমণ করে বা বল প্রয়োগ করে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যদি কোনো আক্রমণ বা বল প্রয়োগ করে, সেটা 356 শাস্তি হবে। 357 আপনার ওই যে কোথাও এমন কোনো ইয়াতে আটক রাখা বা অবরোধ করে রাখা, অবরোধ করে রাখা, যেখানে সে কোনো সরকারি সাহায্য সহযোগিতা বা আশ্রয়ের সুযোগ থাকে না, এইরকম অবরোধ করলে তার শাস্তি 357। 358 উত্তেজনা বশত, উত্তেজনাবশত অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ 358। ঠিক আছে রিফাত ভাই, আপনি কি সামনে আসবেন? সামনে আসলে আপনার পড়া নেবো। আর কে বলবেন পড়া? হাত তোলেন।
আব্দুর রহমান স্যার, আপনার কি খবর বলেন? আচ্ছা, তার 349 হচ্ছে বল প্রয়োগ। কোনো ব্যক্তির গতিরোধ, গতি পরিবর্তন এবং বাধা দান করে যদি কোনো কোনো কাজ করে তাহলে সেটা বল প্রয়োগ হবে। আর 350 হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। 351 হচ্ছে আক্রমণ। 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 352 হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। 353 হচ্ছে সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনকালে অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। 354 হচ্ছে নারীর শ্লীলতা হানির উদ্দেশ্যে আক্রমণ করলে তার শাস্তি। আর 355 হচ্ছে কাউকে মারাত্মক ভাবে অপমানিত করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ করলে। তার কত বললাম স্যার? 356 কোন নারীর বাহিত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। নারী না, যে কোনো ব্যক্তির, যে কোনো কোনো ব্যক্তির। ব্যক্তির বাহিত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য অপরাধমূলক বল প্রয়োগ করলে তার শাস্তি। 357 হচ্ছে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করার উদ্দেশ্যে আক্রমণ করলে তার শাস্তি। 358 হচ্ছে আকস্মিক গুরুতর উত্তেজিত হয়ে কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করলে তার শাস্তি। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আশরাফুল ভাইয়া বলেন। বলা যাচ্ছে না, মাইক্রোফোন টাচ দেন। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 349 নম্বর ধারা বলতে বল প্রয়োগ। বল প্রয়োগ বলতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার চলাচল, গতিরোধ, গতি পরিবর্তন করে তাকে উক্ত ব্যক্তি বল প্রয়োগ করেছে বলে গণ্য হয়। বল প্রয়োগ ক্ষেত্রে তিনটি উপাদান আছে: দৈহিক ক্ষেত্রে কোনো বস্তুর মাধ্যমে এবং কোনো প্রাণীর মাধ্যমে। অপরাধমূলক বল প্রয়োগ হচ্ছে 350। অপরাধমূলক বল প্রয়োগ করতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যক্তি রেখে অসৎ উদ্দেশ্যে উক্ত ব্যক্তির মানে ভয় ভীতি সৃষ্টি করে এমন তার মানে গতি পরিবর্তন করতে অপরাধমূলক বল প্রয়োগ বলে। 351 বলতে আক্রমণ। আক্রমণ বলতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন অঙ্গভঙ্গি করে যাহার দ্বারা উক্ত ব্যক্তি ক্ষতি হতে পারে, তাকে আক্রমণ বলে। 52 বলতে অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে যে ক্ষতি সাধন মানে কি শোনা যাচ্ছে না তো? বলেন পরে। হুম। ভাইয়া মাইক্রোফোন খুলতে পাচ্ছেন না? রিকোয়েস্ট দিস, দেখেন টাচ দেন। হুম। একটা টাচ দিলেই তো হয়, কতবার টাচ দিচ্ছেন? একটা টাচ দেন। আচ্ছা, আমি মাইক্রোফোন সবারটাই খুলে দিচ্ছি, দাঁড়ান। আপনারা শুধু শুধু মাইক্রোফোনে হাত দিন না। হ্যাঁ বলেন। হচ্ছে না? পড়া কি শেষ হয়েছিল? শুধু আক্রমণ বলতেছিলেন তো, পড়া তো শেষ হয়েছিল না। আচ্ছা মুক্তা, কি হয়েছে? তুমি ক্লাসে আসতে পারো নাই? বের হয়ে গেছো তো, দেখলাম না তোমাকে ক্লাসে। ঠিক আছে, আমাদের ক্লাসে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে। পড়াগুলো কমপ্লিট করেন, আর পরীক্ষা যারা দেন নাই তারা পরীক্ষা দিয়ে ফেলেন। আশরাফুল ভাই, আপনি পড়ে আসেন, আগামী ক্লাসে আপনার পড়া আবার নিব, সমস্যা নাই। ঠিক আছে, থাকেন তাহলে।
আজকে এ পর্যন্তই, কালকে ক্লাস আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন ক্লাস চলবে, যে কয়দিন আছে অল্প অল্প করে পড়ি, প্রতিদিন একটু নেই, যেহেতু 2টা ক্লাস মিস হয়ে গেছে আপনাদের। পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আবার আগের রুটিনেই চলবে। বুঝাইতে পারছি? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই পড়ালেখা করেন।